ধন্যবাদ সকলকে, স্পেশালি আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আমাদের শুধু আসাম থেকে জয়েন্ট করেছেন ডক্টর মহেশনাথ ভট্টাচার্য স্যারকে। একাডেমি অফ রিয়েল এমিতির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। মূলত চিরঞ্জিত যে কথাটা বলছে সেটা হচ্ছে যে সাধারণত শনিবারের ক্লাসে আমি কোনো ক্লাস নেই না, বা আমি তেমন সফল কোনো কাহিনী আমার যখন বিভিন্ন লেকচার থাকে লেকচারের মধ্যে আমার প্রেজেন্টেশনের মধ্যে যতটুকু বলা দরকার আমি বলে যাই, কিন্তু সুনির্দিষ্টভাবে ডকুমেন্টারি কোনো কেস দেখানোর প্রচেষ্টা এর আগে আমি গ্রহণ করিনি। তবে বিশেষ করে আমাদের ডক্টর সুনীল কুমার ঘোষ এবং ডক্টর কালাম দেওয়ান তাদের অনুরোধে, যেহেতু তারা এই ক্লাসটাকে নিয়মিত প্রাণবন্ত করে রেখেছেন, তাদের অনুরোধেই মূলত আমি আজকের এই পিসিএস অরিজিনের একটা মোটামুটি সফল কাহিনী বলা চলে, প্রায় সফলতার দ্বার প্রান্তে। তার যে চিফ কমপ্লেন ছিল সেই চিফ কমপ্লেনটার সমাধান হয়েছে। এখন আরোগ্যের জন্য যে কার্যক্রম সেটা আসলে আমরা পরিচালনা করতেছি। কেসটা খুব ইন্টারেস্টিং কেস। আমি কোনো একটা সেশনে এর ইঙ্গিত দিয়েছিলাম যে এই ধরনের একটা কেস আমরা করতেছি, যখন পিসিএস নিয়ে আপনাদের সাথে ওয়েবিনার ছিল। সেই পিসিএস এর ওয়েবিনারে আমি এই বিষয়টা কার্সিনোসিনামের পার্ট নিয়ে যেদিন আলোচনা ছিল সেই দিন আমি এই বিষয়টা বলছিলাম, ইঙ্গিত দিছিলাম। আজকে সেটা সচিত্র আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আমি সময় ক্ষেপণ করবো না, আমি সরাসরি প্রেজেন্টেশনে চলে যাই। আজকের প্রেজেন্টেশনটা হচ্ছে আপনার আমাদের একাডেমি অফ রিয়েল এমিতির যে পিসিএস সংক্রান্ত যে আলোচনা, সেই আলোচনায় একটা জীবন্ত উদাহরণ, যেটা আমরা সফল হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে, সেই কেসটাই আমি আপনাদের সামনে এখন উপস্থাপন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই চমৎকার শিশুটা, প্রাণবন্ত শিশুটা, হাসি খুশি শিশুটা, এর নাম হচ্ছে রাহিম। এর বয়স 10 বছর, ক্লাস 3-তে পড়ে। ও মাগুরার শ্রীপুর উপজেলায় বাড়ি। রাহিম এর চেহারাটা একটু ভালো করে দেখেন, এরকমই একটা প্রাণবন্ত ছেলে ছিল, বাচ্চা ছেলে, 10 বছর বয়স, ক্লাস 3-তে পড়ে। সে শ্রীপুর মাগুরায় তার বাড়ি। কিন্তু দুঃখজনক, বেশ কিছুদিন পরে এই যে অ্যালোপেশিয়া, তার মাথায় এরকম চাকা 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 হয়ে ওই চুল উঠে যাচ্ছে। এই অ্যালোপেশিয়ার এই অবস্থা শুরু হলো, এবং যথারীতি এই ছেলেটার জন্য তার পরিবার বিভিন্ন জায়গায় আপনার চিকিৎসা করছে। অ্যালোপ্যাথি চিকিৎসা, হোমিওপ্যাথি চিকিৎসা, আয়ুর্বেদিক চিকিৎসা, কবিরাজি চিকিৎসা, অনেক রকম চিকিৎসা করছে। এই চুল তার যে হঠাৎ করে যে টাক পড়া রোগ, যেটা আমরা মানে আঞ্চলিক ভাষায় বলি, যেটাকে আমাদের মেডিকেল সায়েন্সে বলা হয় অ্যালোপেশিয়া, সেই রোগের থেকে পরিত্রাণের জন্য তার পরিবার পরিজনরা বহু জায়গায় চিকিৎসা নিচ্ছে। এ হচ্ছে আমাদের ডক্টর আসিয়া, আপনারা চিনেন যে আমাদের একাডেমির স্টুডেন্ট। সে ডক্টর আসিয়ার নিকটাত্মীয়। তো আসিয়া আমাদের কাছে পাঠায় আমাদের যে বর্তমান যে আমাদের যশোর যে চেম্বার, একাডেমির যে নিজস্ব চেম্বার, সেই নিজস্ব চেম্বারের প্রথম লগ্নে মূলত এ রোগী হিসেবে আমাদের কাছে আসে। সে যেদিন আসছিল সেদিন হচ্ছে 6 মে 2025। ওই প্রাণবন্ত ছেলেটা, যে ছেলেটার ছবি আমি প্রথমেই দেখাইছি, সেই প্রাণবন্ত ছেলেটা ঠিক এই অবস্থায় আমাদের কাছে 6 মে 2025 সালে আমাদের কাছে আসে। তার যে প্রধান প্যাথোলজি, যেটা চিফ কমপ্লেন হিসেবে বলা হয়েছিল, তার চুল পড়ে যাচ্ছে, তার নখ পচে যাচ্ছে, নখ পচে যায় এবং পড়ে যায়। এ যখন আমাদের এখানে আসে ঠিক এরকম মন মরা হয়ে বসে থাকে, মন মরা অবস্থায় থাকে। এটা আমরা ফার্স্ট অ্যাপিয়ারেন্সে সেটা দেখি। তার কমপ্লেন গুলো আমরা যখন দেখি যে তার 1 বছর ধরে এই চুল পড়ে যাচ্ছে, অ্যালোপ্যাথি চিকিৎসা নিচ্ছে, নখ পচে যাচ্ছে আপনার 8 মাস ধরে, কিন্তু এই নখ পচার জন্য কোনো চিকিৎসা সে নেয়নি। এবং তার দাঁত পড়ে গেছে 2 বছর আগে। এই মুখের দাঁত গুলো সব পড়ে গেছে, 2 বছর আগে পড়ে গেছে, কিন্তু দাঁত আর ওঠেনি।
এবং সে দিন দিন শুকিয়ে যাচ্ছে। বুকের হাড় গুলো দেখেন, গণনা করা যায় কি অবস্থা। এর ফ্যামিলি হিস্ট্রিতে আমরা যেটা দেখি যে 3 মাস যাবত, 3 মাস আগে তার মা ব্লাড ক্যান্সারে মারা গেছে। তিন 3 মাস আগে তার মা ব্লাড ক্যান্সারে মারা গেছে। সেটাও তার মানসিক একটা আঘাত তার আছে। আর আমরা গোব্যাক প্যাথোলজিতে যেটা দেখলাম, তার জন্ম হয়েছিল 1.8 কেজি। যখন জন্ম হয়েছিল তখন অস্বাভাবিক ঘটনা যেটা ছিল, সেটা হচ্ছে 1.8 কেজি। তার মাথাটা খুব বড় ছিল। তারপরে আহ, তার মাথায় পানি জমে গেছিল এবং আহ, পরে আর কি এরকম অবস্থায় সে জন্মগ্রহণ করছে। এবং তার জন্মের সময়টা ছিল এমন যে ডাক্তার এবং স্বজনরা মনে করেছিল এ সম্ভবত মৃত বাচ্চা, মৃত বাচ্চা আছে। একদম জন্মের সময় একটা মৃত প্রায় অবস্থা ছিল। আর কিছু তথ্য আমরা যেখানে পাই সেটা হচ্ছে যে, যেহেতু আগেই বলছে 3 মাস আগে এর মায়ের ক্যান্সার হয়েছে, কিন্তু 3 মাস আগের থেকেই কিন্তু তার এই সমস্যা, অনেক আগের থেকে এই সমস্যা, মাথার চুল পড়ার সমস্যা। এই চুল পড়ার সমস্যার আবার একটা গ্রাম্য গল্প আছে। গল্পটা হচ্ছে ওর মায়ের মোবাইল হারাই গেছে। মোবাইল হারায় যাওয়ার পরে তখন ওই গ্রামের লোক চাউল পোড়া দেয়। ওই চাউল পোড়া নিয়ে গেছে, নিয়ে যে বলছে যে এই যে মোবাইল চুরি করছে সে যদি খায় তাহলে তার এই মাথার চুল পড়ে যাবে। কবিরাজ বলেছে তার মাথার চুল পড়ে যাবে। তো এখন এই ছেলেটাও খাইছে, পরিবারের সবাই খাওয়াইছে, এই ছেলেটা চাল পোড়া খাওয়াইছে। কিন্তু আহ বিষয়টা হচ্ছে কি যে আপনার এই বাচ্চাটা আসলে মোবাইলটা চুরি করছে। সে কারণে এই পরিবারের ধারণা যে এই এই চাল পোড়া খেয়ে এর এই মাথার এই অবস্থা হচ্ছে। এবং যথারীতি সেই কারণে অনেক ডাক্তার যেমন দেখাইছে, পাশাপাশি কবিরাজও দেখাচ্ছে, ওঝা কবিরাজ বিভিন্ন রকম লোকজনের শরণাপন্ন হচ্ছে। কিন্তু ওর মায়ের একটা ইয়ে ছিল, সেটা হচ্ছে যে আপনার ওর বাবার বিদেশ থাকতো এবং মা একটু ডিসপ্যারেট টাইপের ছিল। যাক, ওইটা নিয়ে আমি আর বিস্তারিত বলতে চাই না। তো এই অবস্থায় আমাদের কাছে যখন আসে তখন আমরা চিন্তা করি যে আসলে কি মেডিসিনে আমরা যাই। ঠিক আছে, তবে ওইখানে হচ্ছে যে আপনার আরো কিছু তথ্য আমরা নেই। সেটা হচ্ছে যে এ প্রায় ওই 3 মাস আগে মারা গেছে, কিন্তু প্রায় ওর মায়ের স্বপ্নটা দেখে, এখনো দেখে। এবং রাত্রে তার আম্মুর কথা মনে পড়ে, সবসময় মনে পড়ে। আর সে গোসল করতে চায় না, কেননা হচ্ছে যে সে তার শীত লাগে, গোসল করতে গেলেই তার শীত লাগে। এবং সে গরমে একটু মানে আলটিমেটলি সে শীত কাতর এবং গরমে সে আরাম পায়। তো তার কনস্টিটিউশন তো আমরা দেখছি যে শীর্ণ দেই, মাথায় চুল নেই, নখে পচন, এগুলো আমরা ফিজিক্যালি যখন ক্লিনিক্যাল এক্সামিনেশন করছি তখন আমরা এটা পাইছি। তারপরে হচ্ছে যে তার শরীরে কোনো শোধ ছিল না। আহ তারপরে তার শারীরিক গঠন তো বলছে শীর্ণ। তবে ছোটবেলায় কিন্তু শরীরের গঠন ওই যে 1.8 কেজি জন্মগ্রহণ করলেও কিন্তু মোটামুটি ছিল। ওই যে আগে ছবি দেখাইছে আপনাদের, বেশ ভালোই ছিল, পরে উন্নতি হয়েছিল। তবে ওর নাভি শুকাতে একটু সময় লাগছিল, 8-10 দিন প্রায় সময় লাগছিল। তবে আপনার একটা কথা যেটা আমরা শুনেছি, ও 10 মাসে হাঁটা শিখছে। আর হচ্ছে যে আপনার ওর পিপাসা নেই, ও পানি খাইতে চায় না, খুব পানি কম খায়। তো বাইরের খাবারের প্রচন্ড আগ্রহ এবং বাইরের খাবারই খায় বেশি। ভাত তরকারি মাছ মাংস ডিম সবই ওর খায়, কোনো সমস্যা হয় না। তারপরে কাঁচা লবণের পরে আবার তার কোনো আসক্তি নেই। তবে ওর ঘুমের মধ্যে মাথা প্রচুর ঘামে, রাতে ভূতের ভয় পায়। তারপর হচ্ছে যে আপনার ওর যখন সান্ত্বনা দেয়, ও যখন কষ্ট পায় তখন কেউ সান্ত্বনা দিলে ও খুব বিরক্ত হয়। আরেকটা জিনিস আপনার পেকুলিয়ার লক্ষণের ভিতরে পাওয়া গেছে যে আশেপাশে লোকজন থাকলেও প্রস্রাব করতে পারে।
শীতকালে গোসল করতে চান, এটা আগে আপনাদেরকে বলছি। তারপরে আপনার ওর মায়ের ক্যান্সার ছিল, আমরা যে ফ্যামিলি হিস্ট্রিতে পাইলাম এটা সবচেয়ে বড় বিষয় ছিল। তবে আপনার মায়ের কোনো গর্ভপাত, মৃত সন্তান এরকম কোনো ইতিহাস নাই। পুকুর বেড়ার বিষাক্ত পানির কামড়েরও কোনো ইতিহাস নাই। তারপরে হচ্ছে যে এইখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনার ওরা বলছে যে কার কোনো এরকম টান নাই, নো ডিপ অ্যাটাচমেন্ট মতো বলছিল, কিন্তু দাদার সাথে প্রচন্ড টান একটা বিষয় আছে তার। কিন্তু আরেকটা বিষয় তার আছে, সে হচ্ছে যে কোনো কিছু খাইতে গেলে, কিছু করতে গেলে ও সবাইকে দেয়, সবাইকে না দিয়ে খায় না। তারপরে আলটিমেটলি ফ্যামিলি সেন্টার, পরিবার কেন্দ্রিক টাইপটা বেশি। ছোটবেলায় রাগ ছিল না, ভদ্র ছিল, এবং দিন যত যাচ্ছে ও তত বেয়ারা হয়েছে। অর্থাৎ ওর জীবনটা শুরু হয়েছে পজিটিভ দিয়ে, কিন্তু আপনার এখন মানে দিন যত যাচ্ছে তত নেগেটিভ হচ্ছে সে। অর্থাৎ বাবা মার কথাবার্তা খুব একটা শোনে না, পজিটিভ টু নেগেটিভ হচ্ছে তার বেসিক ক্যারেক্টার। এবং তার ক্যারেক্টার আরেকটা বিষয় হচ্ছে যে সে ইন্ট্রোভার্ট। সেই কারণে অ্যানালিসিস করা যে থুজা টাইপ অফ সাইকোসিস, যেটা আমরা ধরে নিতে পারি। আর ওর যে একটা টেম্পারমেন্ট যেটা আমরা দেখলাম, যে সেটা হচ্ছে যে ও সন্ধ্যার পর পরই ঘুমাতে যায়, এবং ঘুমায় ঠিকই, কিন্তু ওই যে রাত্রেবেলা বছর পায়ের কথা স্বপ্ন দেখে, বা স্বপ্ন ভেঙে গেলে কান্না করে বা মন খারাপ করে থাকে, অনেক রাত পর্যন্ত ঘুমায় না। আবার যখন ঘুমিয়ে যায় তখন হচ্ছে যে ও সকালে আর উঠতে চায়। আর ওর খাওয়া দাওয়ার ব্যাপারটা হচ্ছে কি, যে ওই যে বাড়ির খাবারটা খুব একটা খাইতেছে না, বাইরের খাবারের প্রতি তার আগ্রহ বেশি। ও আবার ডিমটা একটু পছন্দ করে, মাঝে মধ্যে ডিম খায়। আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে যে আমার এখানে যেদিন আসছে সেদিন তার আগে 3 দিন ধরে পায়খানা হয়, 3 দিন ধরে পায়খানা হয় না। এবং ওর ও ওর দাদি আসছিল সাথে, দাদি বলতেছে যে এরকম আহ, ও এরকম 5 দিন 6 দিন 7 দিনও পায়খানা, ও পায়খানা নিয়ে ওর পেটও বলে না। এবং ওই পায়খানা করার সময় যে হার্ড হবে তাও হয় না, সাধারণ পায়খানাই হয়। ওর নিজে এটা নিয়ে কোনো সমস্যা বোধ করে না। পায়খানা নিয়ে যেটা সমস্যা এটাও মনে করে, অথচ ওর 3 দিন 4 দিন 5 দিন পায়খানা। তো আমরা প্রাইমারি ভাবে যেটা দেখলাম সেটা হচ্ছে যে ওর যদিও বেসিক ক্যারেক্টারটা থ্রু দ্য টাইপ অফ সাইকোসিস, কিন্তু আমরা মেইন অবস্টাকেল হিসেবে পিসিএস, পিআরএস এবং সিপিলিনিসকে আমরা ওর আমাদের কাছে মনে হয়েছে ওর মেইন অবস্টাকেল এইগুলা। এবং ওর হচ্ছে যে আপনার মডালিটিস যেটা, সেটা সিফিলিসকে ইন্ডিকেট করে, যেটা আমরা মায়োমেটিক ম্যালাইটাস বলি, সেটার ক্ষেত্রে মডালিটিস সিফিলিসকে ইন্ডিকেট, সিফিলিনামকে ইন্ডিকেট করে। আবার ওই যে ছোটবেলায় সর্দি কাশি ছিল এরকম একটা তথ্য আছে, সে হিসেবে ওর থুজার একটা অবস্টাকল, ফ্রন্ট পেজ অবস্টাকল আছে, আমরা বিবেচনায় আনি। আর ফিলোসফি যেটা, সেটা তো সাইকোসিস পাওয়া গেল। আর কনস্টিটিউশন যেটা চিন্তা করা হলো সেটা হচ্ছে ও নেটটা মিওরের কনস্টিটিউশনের ভিতরে রয়েছে। এবং ওর যে প্যাথোলজিক্যাল যে কন্ডিশন, এটা হচ্ছে যে আপনার ওই যে অর্গানিক অর্গানিক প্যাথোলজি, এটা ডাইনামিক না, এটা অর্গানিক প্যাথোলজি আমরা বিবেচনা করি। এবং এটা তো আপনার সিকনেস তো রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে আমরা কি ওষুধ দিয়ে শুরু করব। এই প্রশ্নের মধ্যে আমরা একটু ঝামেলায় পড়লাম, যেহেতু ওর ভিতরে পিআরএস, পিসিএস, সিপিলিনাম, 3টা ওষুধেরই আসলে প্রকটতা ওর ভিতরে রয়েছে, প্রিডমিনেন্সি রয়েছে। এখন আমরা কি ওষুধ দিতে পারি, এটা কেউ যদি একটু বলতেন, কি ওষুধ দেওয়ার কর্তব্য। আমাদের চিরঞ্জীব মন্ডল বা কালাম দেওয়ান একটু প্রশ্ন করেন, প্রশ্ন করে আপনারা একটু জানার চেষ্টা করেন কি ওষুধ আসলে দেওয়া উচিত। জি, আশা করি আমাদের আজকে পার্টিসিপেন্ট যারা আছেন সবাই স্যারের কথা শুনেছেন। আপনারা যারা উত্তর দিতে আগ্রহী, আমরা আশা করি সবাই উত্তর দিবেন। তারা যদি হ্যান্ড রেজ করেন আমরা একে একে সবার মতামত একটু নিতাম। এতক্ষণ ধরে স্যার আমাদের মাঝে এই কেসের সামারিটা উপস্থাপন করলেন, শুরু থেকে উনি যে অবস্থায় পেয়েছেন সেই পর্যন্ত উনি
ওনার জন্ম বৃত্তান্ত, গো ব্যাক থেকে শুরু করে ফ্যামিলি স্ট্যাটাস সবকিছুই কিন্তু উপস্থাপন করেছেন। এখন আপনাদের কাছ থেকে স্যার একটু মতামত চাচ্ছেন যে এই প্রেক্ষিতে আপনারা কি মনে করেন, যার ভিতরে একই সাথে 3টা ট্রু ডিজিজ অ্যাক্টিভ স্টেটে রয়েছে বলে প্রতীয়মান হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কোন মেডিসিন দিয়ে শুরু করতে পারি? প্লিজ আপনারা হ্যান্ড রেজ করুন। জি সাইফুল স্যার বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু এই পেশেন্টের 3টি মায়াজমি এখানে বিদ্যমান আছে, আর পিআরএস যেহেতু এটি প্রিমিটিভ একটি মায়াজম এবং অন্যান্য মায়াজম গুলোকেও আমাদের এই পিআরএস কিন্তু কাভার করে, যার পরিপ্রেক্ষিতে আমি মনে করছি যে এখানে, আর যেহেতু তার নখে পচন আছে, ইনফেকশন আছে, সেক্ষেত্রে আমি মনে করি যে হাইড্রোফোবিনাম সিএম দিয়ে এটি স্টার্ট করা উচিত। আমার ব্যক্তিগত মতামত। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আর কেউ কিছু বলতে চায়? অনেক ধন্যবাদ স্যার আপনাকে। কিন্তু শুধু সাইফুল স্যার কেন, আমরা তো সবাইকেই আহ্বান করছি। অ্যাকচুয়ালি আমাদের একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির কিন্তু একটা মানে নিয়ম আছে, বা নিয়ম বলতে কি আমরা একটা মনে করি, আমরা সবসময় উৎসাহিত করি যে যে কোনো প্রশ্ন করার জন্য কিন্তু এই প্ল্যাটফর্মটা উন্মুক্ত, এবং কখনোই চিন্তা করার দরকার নেই যে আমার প্রশ্নটাই ভুল হচ্ছে কিনা। সেখানে আপনারা এখানে প্রাণ খুলে কথা বলতে পারেন। জি ফাতেমা ম্যাডাম। ফাতেমা ম্যাডাম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি এই পেশেন্টটাকে পিসিএস, যেহেতু পিসিএস এর কথাই বলছেন, আমি পিসিএস 606 দিয়ে শুরু করতাম স্যার। আপনার কারণটা যদি বলতেন, যেমন সাইফুল স্যার বলেছেন ওনার কেন উনি পিআরএস কে উনি বেশি প্রাধান্য দিলেন, আপনি পিসিএস কে কেন নিতে পিসিএস চাচ্ছেন? কে নিতে চাচ্ছি, প্রথমত ওর মার ক্যান্সার ছিল, আর দ্বিতীয়ত যে এটা হচ্ছে অবস্ট্রাকল, যে ওর ক্যান্সারের যে বিভিন্ন ইসে বলা হয় যে বাধাগুলো, এই পিসিএস দিয়ে ওর যে বিভিন্ন বাধা, ট্রমা যে আছে, এই বাধাগুলো দূর করার জন্যই স্যার আমি ওকে পিসিএস দিব এবং 06 দিব। জি ধন্যবাদ। কামরুল ইসলাম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ওকে প্রথম ফার্স্ট মেডিসিন আমি হাইড্রোফোবিনামই দিব। গ্রুপ থেকে স্যার হাইড্রোফোবিনাম কেন দিতে চান? আমি দিতে চাই এই কারণে যে প্রথম হলো ওর জন্মের সময় ওর ওয়েট কম ছিল, তারপরে মাথায় পানি জমছিল, আর কি কি এখন তো মনে নাই লক্ষণগুলা। তো এই দুটোকে আমি বেশ ধরি, আমি আমার ফার্স্ট মেডিসিন হবে হাইড্রোফোবিনাম। সেকেন্ড মেডিসিন আমি, যেহেতু তার টিউবারকুলোসিসের একটা আছে, লক্ষণ আছে, সেক্ষেত্রে আমার সেকেন্ড মেডিসিন হতে পারে আপনার টিউবারকুলিনাম অথবা ড্রসারা তো আমরা প্রথমে দেই না সাধারণত, টিউবারকুলিনাম সেকেন্ড মেডিসিন। ফার্স্ট মেডিসিন আমার হাইড্রোফোবিনাম। আমার দিক থেকে এটাই পাইলাম। ঠিক আছে, থ্যাংক ইউ। খুব ভালো বলেছেন সবাই। আসলে তাকে হাইড্রোফোবিনাম দেওয়া হয়েছিল 06, 3 ডোজ 3 দিন, অর্থাৎ প্রতিদিন 1 ডোজ করে 3 দিনে 3টা ডোজ দেওয়া হয়েছে। থ্যাংক ইউ চিরঞ্জীব। আমি কন্টিনিউ করি। হ্যাঁ, হাইড্রোফোবিনাম যে কারণে দেওয়া হয়েছিল, ওই যে আমাদের কামরুল স্যার যেটা বললেন। কি কেউ কিছু কথা বলছেন? হাইড্রোফোবিনাম 0/6 দেওয়া হয়েছিল যে কারণে, সেটা হচ্ছে যে ওই যে কামরুল সাহেব যে কথা বলছেন ওইটাই। 1.8 কেজি ওজন, মৃত প্রায় অবস্থা, মাথায় পানি জমছে, ফলে
এইটা একটা হচ্ছে কি যে তার জন্মকালীন একটা ভয়াবহ ঘটনা, আর জন্মকালীন ভয়াবহ ঘটনাকে আপনার পিআরএস ইন্ডিকেট করে। ফলে আমাদের একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথি বা আমাদের রিয়েল হোমিওপ্যাথিক কনসেপ্ট অনুযায়ী পিআরএস কে এখানে আমরা ফার্স্ট কনসিডার করে আমরা এখানে HYD0/6 3 ডোজ 3 দিন। এইখানে আমি হ্যানিম্যান স্যারের ওই যে ড্রসরার একটা উদাহরণ আপনাদের দেই, যে কত ছোট্ট মানে ডোজ দিয়ে অথবা কত কম ডোজ দিয়ে একটা রোগীকে আরোগ্য করা যায়, এইটাও কিন্তু আসলে আমার মানে পরীক্ষা করার একটা ব্যাপার ছিল। তো সেটা হচ্ছে যে আমি এখানে 3টা ডোজই দেই, প্রতিদিন একটা ডোজ, 3 দিনে 3টা ডোজ দিয়ে বাকি কিছু ভাইটামিন দিয়ে তাকে ছেড়ে দেই। ছেড়ে দেওয়ার পরে 16ই মে এই মানুষটা আসে। 16ই মে যখন আসে তার আগে আমি বলি যে আপনার ওই যখন প্রথম দিন আসছিল তখন কিন্তু ওর পায়ে এরকম অনেক উদ্ভিদ ছিল, এরকম শক্ত শক্ত উঁচু উঁচু উদ্ভিদ। সেটা হচ্ছে যে ইয়ে নেই, আপনার স্রাব নেই, কিন্তু চুলকায় এবং হচ্ছে যে আপনার বেশি চুলকার রক্ত পড়ে। আর ওই নখ পচাগুলো ছিল এরকম, এই যে নখের পায়ের নখ, হাতের নখ, উভয় নখগুলো এরকম পচনশীল ছিল। তো 16ই মে যখন আমার কাছে আসে, 16ই মেতে আমি যে পর্যবেক্ষণটা করি, 16ই মে পর্যবেক্ষণ করে আমি বেশি কথা জিজ্ঞেস করিনি। ও বলছিল যে হ্যাঁ খাওয়ার চাহিদা বাড়ছে, আগে তো খাইতে চাইতো না, বাইরের খাবারই খাইতো, এখনো বাইরের খাবার খাওয়ার আকাঙ্ক্ষা আছে। আর 1-2 দিন পর পায়খানা হচ্ছে। আগে ওই যে 5 দিন 7 দিন পরে হতো, এখন 1-2 দিন পরে হচ্ছে। এবং ওর যে মাথার চুল বা অন্যান্য যে ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টের কোনো কিছুতে এরকম ডেভেলপমেন্ট পাওয়া যায় নাই। এবং 16ই মেতেও আমি যখন তার এই পা এবং নখ গুলো পরীক্ষা করি তখন একই রকম, মাথায়ও আসলে কোনো চুলের অস্তিত্ব হয়েছে এরকম কিছু পাইনি। ঠিক আছে, তখন যেহেতু সামান্য একটা উন্নতি দেখা গেল যে আপনার হাইড্রো এই 0/6 3 দিন 3টা ডোজ দেওয়া হয়েছিল। 6 তারিখে রুগী আসছে, পরে 16 তারিখ মানে 10 দিন পরে এবার আসছে। তখন আমি দেখলাম যে ওর একটা উন্নতি যতটুকু সেটা হচ্ছে 1-2 দিন পর পায়খানা হচ্ছে। আগে 3 দিন 5 দিন 7 দিন পরে হতো, সেখানে 1-2 দিন পরে হচ্ছে। এছাড়া তেমন কোনো ডেভেলপমেন্ট দেখিনি। এখন কি করা যায়? দশ দিন পার হয়েছে। জি, হ্যাঁ, আপনাদের কন্ট্রিবিউশন আশা করছি। ফার্স্ট ফলো আপে আসলেও পেশেন্ট আসার পরে যে পরিস্থিতিতে স্যার পেয়েছেন সেটা এখন আমাদের সামনে আছে। সাইফুল স্যার বলুন। স্যার যেহেতু হালকা ডেভেলপমেন্ট হয়েছে, সেক্ষেত্রে আমরা 0/6 আবার রিপিট ডোজ দিতে পারি, অথবা 6 থেকে আমরা 0/9-এ যেতে পারি, তাহলে সেটি আর একটু কাভার করবে স্যার। স্যার যে কোনো একটা যদি বেছে নিতে বলা হয় আপনি কোনটা নেবেন, 0/6 না 0/9? ও কেন নেবেন? সেক্ষেত্রে আমি স্যার 0/9-এ যাব, যেহেতু একটু ডেভেলপমেন্ট হয়েছে এবং স্লো ডেভেলপমেন্ট, সেক্ষেত্রে আমাকে আর একটু হায়ার পটেনসিতে যেতে হবে স্যার। থ্যাংক ইউ স্যার। ডেভেলপমেন্ট বলতে কি, ওর কোনো ডেভেলপমেন্টই কিন্তু আসলে হয় না। শুধু একটা জিনিস, আগে 3 দিন 5 দিন 7 দিন আগে পরে পায়খানা হতো, এখন 1 দিন বা 2 দিন পরে পায়খানা হচ্ছে। এতটুকু ডেভেলপমেন্ট, তাছাড়া ওর আত্মপন্থার কিছুই পরিবর্তন। স্যার এটি তো যেহেতু আমাদের টেম্পারেমেন্ট অফ 5 অবজারভেশনের সেখানে COCTP দেখা গেছে, দ্যাটস মিন আমার মনে হয় হাইড্রোফোবিনাম সেই পেশেন্টের শরীরে কাজ করছে এবং কাজের পরিমাণটা স্লো, সেক্ষেত্রে আমাকে আর একটু হায়ার পটেনসিতে স্যার যেতে হবে। এটা আমার থিঙ্কিং স্যার। থ্যাংক ইউ। জি, মোহাম্মদ জাফর স্যার, সরি হেদায়েতুল্লাহ স্যার আগে বলবেন। হেদায়েতুল্লাহ স্যার আগে হ্যান্ড রেজ করেছিলেন। হেদায়েতুল্লাহ স্যার। জি স্যার, ওনার তো হাইড্রোফোবিনামের ইন্ডিকেশন আছে জন্মকালীনের, ওই হিসাবে 0/6 দেওয়াতে ওনার কিছুটা ডেভেলপমেন্ট হয়েছে। এক্ষেত্রে যেহেতু 10 দিন পার হয়ে গেছে,
আমরা একটা হায়ার পটেন্সিতে যেতেই পারি। সেক্ষেত্রে কত দিবেন স্যার? 0.9 দেওয়া যাবে স্যার। জি ধন্যবাদ। মোহাম্মদ জাফর স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এক্ষেত্রে স্যার হাইড্রোফোবিনাম 06 কে কাপিং করে আবার 3 দিন দিয়ে দেখব, হয়তো 5 কাপিং বা 6 কাপিং করে দেব, কারণ 6 কে অত সহজে ছাড়বো না, যেহেতু এক ক্রিয়া আরম্ভ হয়েছে। ধন্যবাদ স্যার। জি অনেক ধন্যবাদ। এবং সর্বশেষ কামরুল ইসলাম স্যার। আমি তাকে 09 দিব নেক্সট। আমার নেক্সট মেডিসিন 09। স্যার আপনার যুক্তিটা স্যার? যুক্তি হলো, যেহেতু আমার কাজ, আমি সামান্য কাজ আমি পেয়েছি, আমি এক্ষুনি আমি অন্য কোনো মেডিসিন আমি সুইচ ওভার করবো না, আমি ওইটা কি ধরে রাখবো। আমার মেডিসিন 09 নেক্সট। জি স্যার ধন্যবাদ। এবং সর্বশেষ গোলাম মোস্তফা স্যার। জি স্যার, আমারও মতামত ওইটাই, যে উন্নতি খুব বেশি হয়নি। আমরা সাধারণত অস্পষ্ট উন্নতি দেখলে আমরা নেক্সট মেডিসিনে যাই। তো সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে 09 একটা ডোজ দিয়ে রাখা। ধন্যবাদ স্যার। অনেক ধন্যবাদ। আমাদের আসাদুদ্দিন স্যার মেসেজে জানিয়েছেন রিপিট ডোজ, অর্থাৎ উনি বোধহয় 0.6 কে উনি প্রিফার করছেন। জি স্যার, আর কেউ হ্যান্ড রেজ করেন? বিষয়টা হচ্ছে যে এই রোগীকে আমি হাইড্রোফোবিনামে থাকিনি। হাইড্রোফোবিনামে থাকিনি এই কারণে যে হাইড্রোফোবিনাম যে শক্তিশালী ঔষধ, সেই শক্তিশালী ঔষধে ওর যতটুকু ওই মুহূর্তে করা সম্ভব ছিল ওই 3 ডোজে ততটুকুই করছে। এরপরে আরো অধিক ডোজও যদি দেই অথবা ওষুধ যদি পটেন্সিও যদি বৃদ্ধি করি, তাহলে আবার পেশেন্টের আলটিমেট খুব একটা ডেভেলপ হবে না, আমার টাইম লস হবে। তখন আমি কিন্তু ডাইরেক্ট কার্সিনোসিন 0.6 2টা ডোজ দেই আফটার 15 ডেজ। বলছি যে 15 দিন পর একটা করে ডোজ। এই জায়গাটা কিন্তু আসলে কোনো বিধিবদ্ধ নিয়ম নীতি না। আমরা যে আমাদের শ্রদ্ধা স্যার শ্যামল কুমার দাস যে কথাটা বলে না, যে অবজারভেশনের ভিতরে 6 সেন্স, এইখানে কিন্তু 6 সেন্স কাজে লাগাতে হয়। আমি 6 সেন্স কাজে লাগাই, আমি দেখছি যে এটা আমার কাছে মনে হয়েছে যে ওর যে প্যাথোলজি বা ওর যে বিষয়, যদিও অ্যালোপেশিয়ার ব্যাপারটা কার্সিনোসিনে খুব একটা প্রকাশ পায় না, কিন্তু ওর যে দেখেন যে নখ পচতেছে কিন্তু কালো বর্ণ ধারণ করতেছে, চর্মরোগের পায়ের যে ইরাপশন গুলো হয়েছে সেগুলো কালো বর্ণ ধারণ করতেছে। ফলে এখানে কিন্তু আপনার ক্যান্সারাস স্ট্রেইন, যেটা আমরা বলি, সেই ক্যান্সারাস স্ট্রেইনের দিকে কিন্তু সে ধাবিত হচ্ছে। এবং আমরা পিআরএস যেটা দিছি, এই পিআরএস কিন্তু ট্রেনের ক্ষেত্রে কোনো ভূমিকা রাখতে পারে না। তখন সরাসরি আমরা কিন্তু এই কার্সিনোসিন 0/6 আমরা দিলাম 2টা ডোজ 15 দিন অন্তর একটা করে ডোজ। এই ইন্টারমিডিয়েট কন্ডিশন সময়গুলো আমরা পার করছি হচ্ছে আপনার দিই ওই যে ফাইটম। এখন আমরা দেখি এটা আবার আসছে আবার এরপর 28শে জুন। সরি, আমার হচ্ছে যে 28শে জুনে চলে গেছে, তার আগে হচ্ছে 22শে জুনে সে রুগী একবার আসছিল আমাদের, ঠিক আছে? 22শে জুনে আমার এখানে আসছিল, সেটা আমি এখানে আনিনি। 22শে জুনে যেটা হয়েছে, ঘটনাগুলো ঘটছে, সেটা হচ্ছে তার চুল গজানো শুরু হয়েছে।
নখ উঠতেছে, দাঁত গজাইছে, অর্থাৎ 16 তারিখের পরে 22শে জুন, ব্যবধান কতদিন চিরঞ্জিত? 14 আর এদিকে 22, 1 মাসের বেশি আর কি। 36 35-36 দিন পরে সে আসছে। 35-36 দিন পরে আসার পরে দেখা গেল কি তার চুল গজাচ্ছে, নখ উঠেছে, দাঁত গজাইছে, খাবার চাহিদা বাড়ছে এবং পায়খানা নিয়মিত হচ্ছে। এখন ঘুমের মধ্যে মাথায় ঘাম হয় না, ঘুমের মধ্যে যে কেঁপে কেঁপে উঠতে আর হয় না। স্যার কথা আসতেছে না। না, কথা শোনা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে স্যার আপনার। শোনা যাচ্ছে যদি- স্যার, শোনা যাচ্ছে। যদি কোনো সমস্যা হয় স্যার কারো, তাহলে অবশ্যই ভাবে একটু আমাদের নোটিশ করবেন। আর হচ্ছে যে ম্যাক্সিমাম সবাই শুনতে পারেন, তাহলে আপনি যদি শুনতে পাচ্ছেন না, হয় আপনার ভলিউমটা বাড়ান অথবা একটু বিযুক্ত হয়ে আবার যুক্ত হন, এটা নেটের সমস্যা হতে পারে। স্যার প্লিজ। ক্লিয়ার শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। 22শে জুনের তথ্যটা আমি এখানে দেই নাই। 22শে জুনের তথ্যটা দিলে ভালো হতো, কিন্তু আমি মুখে বলি 22শে জুন আমার এখানে যেদিন আসে 35 দিন পরে, তখন তার কিন্তু চুল গজানো শুরু হয়েছে, নখ উঠতেছে, তারপরে দাঁত গজাইছে, যে দাঁত 2 বছর ধরে গজায় না, সে দাঁত গজাইছে, খাওয়ার চাহিদা বাড়ছে, পায়খানা এখন নিয়মিত হয়, এখন ঘুমের মধ্যে মাথায় ঘাম হয় না, কেঁপে ওঠে না, মায়ের স্বপ্ন এখন কম দেখে, দেখে না তা না, দেখে, কিন্তু এখন কম দেখে। তবে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, ও যত কথার উত্তর দিচ্ছে সে মাথা নিচু করে আমার প্রশ্নের উত্তর দিচ্ছে, ঠিক আছে? আর ও মাথা নিচু করে কথা বলতেছে, কিন্তু হাত টাত দিয়ে কিছু না কিছু করছে, মানে স্থিরতা আসছে না, ঠিক আছে? এই অবস্থায় আমি কি করব, কি করা উচিত ছিল? একজন বল। 22/6 আমি 16/5 আপনার কার্সিনোসিন 2টা ডোজ দিছিলাম, 15 দিন অন্তর একটা ডোজ, ঠিক আছে? 2 ডোজই দেওয়া হয়েছে। তাতে হচ্ছে যে 35 পরে দেখা গেল তার চুল গজানো শুরু হয়েছে, নখ ওঠা শুরু হয়েছে, দাঁত গজাইছে, খাওয়ার চাহিদা বাড়ছে, পায়খানা নিয়মিত হচ্ছে, এখন ঘুমের মধ্যে মাথায় ঘাম হয় না, কেঁপে ওঠে না। সে তারপর হচ্ছে যে ওর মাকে এখন স্বপ্ন কম দেখে, কিন্তু একটা বিষয় হচ্ছে মাথা নিচু করে প্রশ্নের উত্তর দিচ্ছে এবং ওর হাতে মানে স্থির না, মনে হচ্ছে টেবিলের এই কোনা ধরে, এই কোনা ধরে, সেই কোনা ধরে, একবার এদিকে হচ্ছে, কোনো দিকে হচ্ছে, কিন্তু আমার চোখে চোখ রেখে কথা বলছে না, মাথা নিচু করে কথা বলছে। এই অবস্থায় কি করা উচিত? জি হেদায়েতুল্লাহ স্যার। স্যার যেহেতু তার 2টা ডোজ 15 দিন পর পর দেওয়া হয়েছে, দেওয়ার জন্য দেওয়া হয়েছে, কিন্তু ও খাইছে একটা ডোজ, দ্বিতীয় ডোজটা তার বন্ধ থাকবে। হ্যাঁ, একটা ডোজ খাই আর নাই, 2টা ডোজই খাইছে। জি স্যার, দ্বিতীয় ডোজটা 15 দিন পর দেওয়া যাবে না, যেহেতু এই ডোজটা তার খুব ভালো কাজ করতেছে। আর যেহেতু সে মাথা নিচু করে কথা বলতেছে আর ইরিটেবলটা তার খুব বেড়ে গেছে, সে স্থির থাকে না, অস্থিরতা প্রকাশ করে, স্বস্তির থাকে না, ছটফট ছটফট, তাহলে তার সোরা মায়াজম তো জাগ্রত হয়ে যাচ্ছে আবার। আমরা এই ক্ষেত্রে তাকে আবার হাইড্রোভোইনাম 06 দিয়ে শুরু করতে পারি। থ্যাংক ইউ। আর কেউ? জি কামরুল ইসলাম স্যার। এখানে আমি বলবো যে আর কোনো রিপিট ডোজ দেওয়া যাবে না, রিপিট ডোজ হবে না, শুধুমাত্র ফাইটাম হবে, আর কিছু না। আমি যা দেখলাম এখানে ফাইটাম ছাড়া আর কোনো একটা ডোজ হলে ওই একটা ডোজই থাকবে, আর ডোজ রিপিট করা যাবে না, এটাই ফাইনাল। স্যার কেন স্যার রিপিট করা যাবে না, বা ফাইটাম কেন স্যার? রিপিট যেহেতু আমার কাজ শুরু হয়ে গেছে, যেহেতু
আমি একটা ডোজ দেওয়ার পরেই আমি দেখতেছি যে এখানে কাজ শুরু হয়ে গেছে, এখন আমাকে আর রিপিট ডোজ দেওয়া যাবে না। ফাইটাম। একটা ডোজ না স্যার, 2টা ডোজ খাইছে। আচ্ছা, এখানে আচ্ছা ঠিক আছে, 2টা ডোজ। 2টা ডোজ। আমি আর থার্ড ডোজও দিব না, আমি থার্ড ডোজও আর দিব না। আচ্ছা ফাইটাম, অনলি জি। ফাইটাম এরপরে চলবে যতদিন আমি মানে নেক্সট আমি রিপোর্ট না পাই, আমি ফাইটামই থাকবো। জি, ধন্যবাদ স্যার। লিমু পাল ম্যাডাম। ওকে। জি আদাব স্যার। স্যার যেহেতু রোগীটা 16 মে থেকে 28শে জুন পর্যন্ত প্রায় একটা মাস পর এসেছে, না এর মধ্যে 22শে জুন এসেছিল স্যার বলেছে, তো দেখা যাবে প্রায় 1 মাস বা 1 মাসের কিছু কম ছিল। ওই 1 মাসের মধ্যে অবজারভেশনে ছিল, তার কোনো সমস্যা ছিল না, ফাইটাম তখনই চলেছে। এখন তাকে থার্ড ডোজ কার্সিনোসিনের আরেকটা ডোজ দিতে হবে, কারণ সে কার্সিনোসিনে যেহেতু সে ভালো আছে, আর এখানে তার মাঝে এখন আবার ইরিটেবল বা অস্থিরতা শুরু হয়েছে, তার মাঝে এই অস্থিরতার কারণে তার যে প্যাথোলজিটা প্রকাশ পাচ্ছে, আমার মনে হয় যে তার জন্য তাকে কার্সিনোসিনের এখন থার্ড ডোজ একটা দিতে হবে, কারণ এই জিনিসটা দিলে তাহলে তার মাঝে যে অস্থিরতাটা আছে এটাও দেখা যাবে চলে যাবে স্যার, এটা আমার মনে হয়। জি, ধন্যবাদ। আহমদুল নবী স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই অবজারভেশনই করতে হবে, এখানে কাজ যেহেতু পাওয়া গেছে, আর কার্সিনোসিন একটা গভীর ক্রিয়াশীল এবং উম, জটিল ওষুধ আমি মনে করি স্যার, এই ওষুধটা জটিল। আর যতক্ষণ কাজ পাওয়া যাবে, অস্থিরতা ওই কার্সিনোসিনের মধ্যে অস্থিরতা আছে স্যার, এটা অপেক্ষাই করতে হবে স্যার আমার হিসাব। ধন্যবাদ সকলকে স্যার। জি স্যার। সবাই মতামত দিচ্ছেন? জি স্যার, মোটামুটি সবার। আসাদুদ্দিন স্যার লিখে জানিয়েছেন প্লাসিবো। জি স্যার, প্লাসিবোই চলবে। জি, থ্যাংক ইউ। যারা প্লাসিবো বলেছেন, আসলে আমার মাথায় তাই আসছিল, আমি তাকে ফাইটমি দিলাম, আর অন্য কোনো মেডিসিন দেই নাই। আর যেহেতু ওই যে কার্সিনোসিন 2 ডোজ খাইছে, ওই বোতলটা তার কাছে দেওয়া ছিল, ফলে ও আবার ফের খেতে পারে, সেই কারণে একটা নিষেধাজ্ঞা দিলাম যে দেখেন এই ওষুধটা কিন্তু আমার সাথে কথা না বলে কোনো অবস্থাতে খাওয়াবেন। যদি আপনারা নিজেরা মনোমুক্তি খাওয়ান তাহলে কিন্তু বিপদ হবে, ভয় ধরায় দেবে। আমার সাথে কথা না বলে কোনো অবস্থায় ওষুধ খাবেন না, আমি তাকে ফাইটন দিয়ে বিদায় করি। এইখানে একটা অবজারভেশনের ব্যাপার আছে। আমি যেটা বলছি যে মাথা নিচু করে প্রশ্নের উত্তর দিচ্ছে, তার মানে তার মনটা বিষণ্ণ, আর ওই বসে ওই এক জায়গায় স্থির না, হাতে এটা করতেছে ওটা করতেছে, তার মানে ও আসলে মানসিক ভাবে স্থির না। আপনাদের নিশ্চয়ই খেয়াল থাকতে হবে, আমি কেস টেকিং এ বলছিলাম যে এর কনস্ট্রাল মেডিসিন হচ্ছে ন্যাট্রামিওল। মানসিক কষ্টের কিছু বিষয় আছে, এবং মানসিক কষ্ট তার ভিতরে সাপ্রেস আছে। মাকে খুব ভালোবাসতো, মার প্রতি ভালোবাসা আছে, মাতৃবিয়োগে তার মনের পরে প্রচন্ড প্রভাব পড়ছে। এবং কনস্ট্যান্টলি আমরা যেটা দেখছি যে এর ভিতরে কি হয়েছে, যে ওরা সান্ত্বনা দিল বিরক্ত হয়, এটা কনস্ট্যান্ট অফ ন্যাট্রামিওল। সে লোকজনের পাশে থাকলে প্রস্তাব করতে তার সমস্যা হয়, এটাও কিন্তু কনস্ট্রাকশন অফ ন্যাট্রামিওল। অর্থাৎ ন্যাট্রামিওল যদিও লবণ কম খায়, কিন্তু ন্যাট্রামিওলের বড় 2টা বিষয় কিন্তু ওর ভিতরে আছে। ফলে আমার ওই ঘটনা যে মাথা নিচু করে বসে আছে এবং অস্থিরতা করতেছে, তখন আমাকে এটাই মনে করছে যে ন্যাট্রামিওল প্রয়োজন, কিন্তু আমি ন্যাট্রামিওল দিয়ে তার কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে চাই না। এ কারণে চাই না যে আপনার সুপার অগ্রগতি নিয়ে কার্সিনোসিনাম কাজ করতেছে। ফলে কার্সিনোসিনাম এমন একটা ঔষধ, যখন সে পূর্ণ গতি নিয়ে, অর্থাৎ যেটা আমরা বলি সুস্পষ্ট অগ্রগতি, উন্নতি, এই সুস্পষ্ট উন্নতির দিকে যখন ধাবিত হয়, তখন ফাইটম দেওয়াটাই হচ্ছে কর্তব্য। আমি ওটা বিশেষ দোষ হিসেবে লিখে রাখছি, এতটুকু আনা ভবিষ্যতে আমার সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। তার মানে ওর এই ঘটনাকে কিন্তু আরেকবার প্রমাণ করতেছে যে এর ন্যাট্রামিওর প্রয়োজন।
কিন্তু আমি দেই নাই, আমি ভাইটামিন দিছি। এবার 28 তারিখেও আবার আসে, অর্থাৎ 22, এটা হচ্ছে যে আপনার 28 তারিখে, 28 জুন লেখা হয়ে গেছে, ওটা 28 জুন হবে না, ওটা হবে 28 জুলাই। অর্থাৎ 22 জুনের পরে 28 জুলাইও আসবে, অর্থাৎ 1 মাসেরও পরে। 1 মাস ধরে কিন্তু ভাইটামিন চলতেছে। হ্যালো বন্ধু। শোনা যাচ্ছে চিরঞ্জিত? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, তার মানে ও এই জায়গায় ভুল লেখা হয়েছে, এটা 28 জুন হবে না, এটা হচ্ছে 28 জুলাই। আমি দ্রুত প্রেজেন্টেশন তৈরি করতে চাই, মিস্টেকটা হচ্ছে, সরি। এই 28 জুলাইতে আমার রেকর্ড বলতেছে যে 28 জুলাইতে যখন ও আবার আসে, তখন ওর চুল আর নখে, নিজের চুল দেখেন যে বেশ খানিকটা চুল কিন্তু মাথায় এখন দেখা যাচ্ছে, নখগুলো বেশ উন্নতি হয়েছে। কিন্তু ওই যে রেগুলার পায়খানা হতো, সেই পায়খানা কিন্তু আবার 2-3 দিন পর পর শুরু হচ্ছে। এখন কিন্তু রেগুলার পায়খানা আর হচ্ছে না, যেটা 22 তারিখে ছিল, যার কারণে আমি ভাইটামিন দিয়েছিলাম। এখানে আরেকটা কথা বলতেছে, সেটা হচ্ছে যে আপনার ও মাছ গোস্ত খেতে চায় না, ঠিক আছে। আর একটা বিষয় হয়েছে, সে হচ্ছে যে রাত্রে বেলায় তার ঘুম ঠিক মতো হচ্ছে না। এখন কি করবে চিরঞ্জিত? এখন কি করব? জি কামরুল স্যার বলুন স্যার। জি, আমি এর ওই কার্সিনোসিনের এর পরের পটেন্সিতে যাব আমি। মানে 09? জি, যদি 06 দিয়ে থাকেন 09 হতে পারে, একটা ডোজ দিব। তো 06 আমাকে ধরুন এই যে 28 তারিখ পর্যন্ত নিয়ে আসলো, অর্থাৎ 2-3 মাস পর প্রায়, তারপরে আমি 9-এ চলে যাব। হ্যাঁ 06, হ্যাঁ আমি 9-এ চলে যেতে পারি। আচ্ছা, এরপরে যদি আমার অবজারভেশনে যদি দেখি যে সেম অবস্থায়, তাহলে আমি যাব টিউবারকুলিনামে। টিউবারকুলিনামে তার বেশ কিছু সমস্যা আছে সেখানে। সেটা তার যে টয়লেটের সমস্যা, আচ্ছা, মাঝখানে হ্যাঁ আবার সে আগের মতো 4 দিন 5 দিন পরে আবার টয়লেট হচ্ছে, সেক্ষেত্রে আমি টিউবারকুলিনামে যাব, ড্রোসারে যাব না, ড্রোসারে যাওয়া যাবে না এখন। টিউবারকুলিনাম হয়তো 10 mg আর সমস্যা বোধ করে না। আর একটা বিষয় হচ্ছে যে পায়খানা কিন্তু শক্ত না, কোষ্ঠকাঠিন্য নেই। জি জি জি, এটা টিউবারকুলিনামের লক্ষণ। কোষ্ঠকাঠিন্য নেই। এই যে টয়লেটের একটা গল্প আছে এখানে, এই যে কখনো এই যে কোনো সে ফিল করে না কোনো সমস্যা ফিল করে না, এটা টিউবারকুলিনামের একটা লক্ষণ। আচ্ছা, ঠিক আছে। আর কেউ? জি ওকে। জি লিমা পাল ম্যাডাম, লিমু পাল। জি স্যার, ও যেহেতু স্যার 06 এ স্যার ভালো ছিল কার্সিনোসিন, তাই স্যার ওর ওই কার্সিনোসিন দেওয়ার কারণেই যেহেতু 2টা ডোজ যখন দেওয়া হয়েছে, তখন তার কোষ্ঠকাঠিন্য মানে পায়খানার যে প্রবলেমটা ছিল এটা দূরীভূত হয়েছে। তাই আমরা নেক্সট পটেন্সিতে যাব না, আমরা এই পটেন্সিটি থেকেই আমরা 3rd ডোজ দিয়ে যদি লাগে তাহলে আমরা 09-এ যাব, কিন্তু 3rd ডোজ 06 দিতে হবে। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আমি সময় ক্ষেপণ করছি না, ওকে ওইটা লিবু যেটা বললো আমি সেটাই করছিলাম। আপনার কার্সিনোসিন 0/6 এর 3rd ডোজ আমি দিয়েছি, কিন্তু সেখানে আমি আরেকটা জিনিসও এখানে করছিলাম 28 জুলাইতে, ওই যে ওইখানে জুন, এখানে জুলাই লিখে রাখছি। 28 জুলাইতে আরো একটা ওষুধ আমি দিয়েছিলাম, সেটা হচ্ছে এমো। ওষুধ সম্পর্কে আপনাদের আইডিয়া নাই, এটা হচ্ছে আবু নোমানসারের ওষুধ। সেটা হচ্ছে যে ক্যান্সারাস কন্ডিশনের কোনো ক্যান্সারাস না, মানে যদি যারা রাত্রে ঘুমাতে চায় না, ঘুম হতে চায় না, রাত্রের পর রাত জেগে থাকে, ঘুম মোটে হতেই চায় না, এরকম লক্ষণে যদি আপনার এমো যে ওষুধটা, এটা উনি সংক্ষেপে নাম দিচ্ছেন আবু নোমান স্যার,
ওইটা যদি দেয়া হয় তাহলে আপনার রাত্রেবেলা একটা করে ডোজ দিলে ঘুমটা সাধারণত ভালো হয়। সেই কারণে রাত্রে আমি এমও দিছিলাম, আর সিএম তো ওই একটাই, থার্ড ডোজ দিয়ে ছেড়ে দিছিলাম। আর আপনার হচ্ছে যে 2টা ফাইটম দিয়ে ওনাকে বিদায় করছে। তারপর 4 আগস্ট এ আবার আসছিল, অর্থাৎ এই 28 জুলাই পরে 4 আগস্ট আমার কাছে আসে। 4 আগস্টে যখন আসে তখন যেটা দেখা গেল সেটা হচ্ছে যে আপনার ওর পায়ে এবং মুখে, ঠোঁটের দিকে চুলকানি যুক্ত উদ্বেগ আরো বেড়েছে, চুলকানি বেড়ে গেছে। তার মাথায় চুল যথেষ্ট উঠেছে, নখ পচাটা কমে গেছে, দাঁত তো বেশ যথেষ্ট ভালো উঠেছে। তবে এখনো পর্যন্ত 1-2 দিন পর পর পায়খানা হয়, খাওয়ার চাহিদা হয়নি, খাওয়ার চাহিদা ছিল আবার নষ্ট হয়ে গেছে। এখন আবার ভাজা খাওয়ার চাহিদাটা খুব বেড়ে গেছে। তারপর হচ্ছে যে এখনো রাত্রে ঠিক মতো ঘুম আসে না, আর শীত কাতরতা এখনো বেড়েছে, গোসল করতে চায় না। নতুন করে যে কষ্টগুলো তার রয়েছে সেটা হচ্ছে যে আপনার যেগুলো পূর্বে খুব একটা ছিল না, সেটা হচ্ছে চর্মরোগ তো ছিল একরকম, এখন এই চর্মরোগ আরো তীব্র হয়েছে। পেট ব্যথাটা মাঝে মাঝে পেট ব্যথা করে, এই ধরনের ইয়ে করে। এবং এবং সে যদি বাতাস টাতাসে যায় তাহলে আরাম বোধ করে। তারপর হচ্ছে যে আপনার এখনো সে কথায় মনোযোগী আসেনি, আস্তে ধীরে কথা বলছে। আর 11টা-12টার আগে তার ঘুম আসছে না, রাত্রে বলছে খাওয়ার রুচি নেই, নোনতা মিষ্টি খাবারে এখন তার আগ্রহটা বেশি। 1-2 দিন পর পর এখনো পায়খানা হচ্ছে, রাগ দেখায়, মেজাজ হচ্ছে সে এখন রাগ দেখায়। এই অবস্থায় কি করা যায়? জি বলেন, কেউ বোধহয় হ্যান্ড রেজ করছে। জি কামরুল স্যার। কামরুল ইসলাম স্যার। এখানে একটা বিষয়, তো কষ্টগুলো কিন্তু রাত্রেবেলা এখন বেশি হচ্ছে। কামরুল ইসলাম স্যার, আপনি হ্যান্ড রেজ করেছেন, কিছু বলবেন কি? হ্যাঁ 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 হ্যাঁ, আমি 1 ডোজ সরিনাম দিয়ে আমি টিউবারকুলিনামে চলে যাব। আমার দিক থেকে এটাই ফাইনাল। 1 ডোজ সরিনাম দিয়ে আমি টিউবারকুলিনামে চলে যাব। 1 ডোজ সরিনাম কেন দিবেন? দিব ওই যে তার ইয়ে আছে, ওই কি বলে, কি যেন সমস্যাটা বললো, কি একটা সমস্যা দেখ, যেন একটা লক্ষণ বললেন তখন। তাই না না, চুলকানি সেটাও হতে পারে, সেটাও থাকতে পারে, কিন্তু আরেকটা আছে তো, সরিনামের একটা মেন লক্ষণ মাথায় আসতেছে না। নির্বাচিত ওষুধ কাজ করে না। একটু একটু, হ্যাঁ হ্যাঁ, জি জি জি, এটাই এটাই। এখানে আমি এর জন্য আমি সরিনাম 1 ডোজ সরিনাম দিয়ে আমি টিউবারকুলিনামে চলে যাব। আমার দিক থেকে এটাই এটাই ফাইনাল। জি থ্যাংক আমার ইউ। ডিসিশন এটাই। আর কেউ? ওকে স্যার, আমি একটু কামরুল স্যারের কাছে জানতে চাচ্ছিলাম, উনি টিডির এখানে কি ইন্ডিকেশন পাইলেন এখনই? আমি এখন তার মেইন ইন্ডিকেশন পেলাম, সেটা হলো যে তার টয়লেটের সমস্যাটা। এটাকে কারণ টিউবারকুলোসিসের কিন্তু এটা মেইন একটা লক্ষণ, টয়লেটের একটা সমস্যা থাকবে। টয়লেটের সমস্যার সাথে যদি কোষ্ঠকাঠিন্য থাকে তাহলে ওটা টিউবারকুলোসিস গুরুত্ব দেয়। টয়লেটের সমস্যার সাথে যদি কনস্টিপেশন থাকে তাহলে টিউবারকুলিনামকে ইন্ডিকেট করে। টয়লেট প্রবলেম তার সাথে হচ্ছে আপনার প্যাসে পায়খানা, তাহলে সেটা ব্যাসিলিনামকে ইন্ডিকেট করে। তাহলে বেসিলিনাম হবে সেক্ষেত্রে। শেষ করি, টয়লেটের প্রবলেমের সাথে যদি পাতলা পায়খানার সমস্যা হয় তাহলে ড্রসরাকে ইন্ডিকেট করে।
আর হচ্ছে 2 দিন 3 দিন পায়খানা হয় না, পায়খানার জন্য তার কোনো বিরক্তও নাই বা সে সমস্যাও বোধ করে না, এটা পিসিএস কে ইন্ডিকেট করে। পিসিএস। জি, আপনি যেটাকে টিডি মনে করতেছেন ওটা পিসিএস কে ইন্ডিকেট। পিসিএস। জি, পিসিএস তাহলে তো সেই পটেন্সি বাড়াতে হবে তাহলে সেক্ষেত্রে। পটেন্সি বাড়াতে হবে, তাই তো? জি, জি, থ্যাংক যদি ইউ। পিসিএস ইন্ডিকেট করে, হ্যাঁ, যদি আপনার কথা আমি এগ্রি করি, সেক্ষেত্রে আমি পিসিএস ওই আপনার ওই কার্সিনোসিনে আপনার পটেন্সি বাড়াতে হবে। আমি অন্য মেডিসিনে তাহলে আর যাব না। জি, জি, ধন্যবাদ স্যার আপনাকে। আনোয়ার হোসেন স্যার হ্যান্ড রেজ করেছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম। এখানে যেহেতু বেশিরভাগ সমস্যায় রাত্রে বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে মোডালিটি হিসেব করে সেক্ষেত্রে আমরা সিপি নিলাম 0/6, কাপিং করে দিলে ভালো হয় স্যার, একটা ডোজ। তারপর আমরা ওয়েট করতে পারি স্যার 5 অবধি। কোনটা দিতে বললেন? সিপি নিলাম 0/6, কাপিং করে স্যার একটা ডোজ। আচ্ছা, যেহেতু তার ওনার চুলকানি আছে স্যার, ওখানে উদ্বেগ দেখা যাচ্ছে, যদি ইরাপশন বেশি হয়ে যায়, চুলকানি বেশি হয়ে যায়, সেক্ষেত্রে স্যার যদি আমরা 4-5টা কাপিং করে দিতে পারি, সেক্ষেত্রে হয়তো বা মানে চুলকানিটা একটু কম হতে পারছে। যাক, আমি যেটা দিছিলাম দেখাই। আমি দিছিলাম কার্বোভেজ 0/1, প্রতিদিন 1 ডোজ করে। এইভাবে সকালে 10টা ডোজ খাবে, মানে প্রতিদিনই খাবে, কিন্তু 10 দিন পরে সিপিলিনাম 0/6 এর একটা ডোজ। যেদিন সিপিলিনাম 0/6 একটা ডোজ খাবে সেদিন কার্বোভেজ বন্ধ থাকে। তার 1-2 দিন পরে থেকে আবার CB1 চলতে থাকে। এখানে আমি যেটা গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে যে তার মায়াজমেটিক ম্যালাইটাসের ভিতরে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখবো কি, সেটা হচ্ছে যে সে আপনার ওই যে বললাম যে কথাবার্তায় মনোযোগী হচ্ছে না, আস্তে ধীরে কথা বলছে, অমনোযোগী হয়ে গেছে। আবার তার যে কষ্টগুলো, এই কষ্টগুলোর ভিতরে সে বাতাস চায়, বাতাসে থাকতে চায়, ঠিক আছে? আর তার পেটে ব্যথার একটা সমস্যা দিয়েছে, তার মানে স্টোমাক প্রবলেমের জায়গায় গেছে। এগুলা কিন্তু আপনার এমনি আমরা যখন প্রথম টেস্টিং করছি তখন আমরা কিন্তু একটা পাইছি তার পিটিএস আছে। আবার পাশাপাশি মায়াজমেটিক ম্যালাইটাসও দেখতেছি যে এই মুহূর্তে তার ডমিনেন্সিতে যে কিন্তু আপনার কার্বোভেজের যে কনস্টাল ইন্ডিকেশন সেগুলো কিন্তু প্রকট হচ্ছে, তার পিটিএস আছে এবং প্রকট হচ্ছে। তো সেই কারণে আমি মনে হয়েছে যে আমি পিআরএস কার্যত মনে হয়েছে খুব একটা অগ্রগতি করেনি, কিন্তু পিআরএস এর একটা অবস্ট্রাকল সে দূর করতে যথেষ্ট ভূমিকা রাখছে ওই 2-3টা ডোজে। সিএন যথেষ্ট অগ্রগতি ঘটাচ্ছে, যার ফলে তার দাঁত টাত সবই উঠতেছে, কিন্তু তার মনের অবস্থা ভালো করতে পারতেছে না। তার যে পেটের সমস্যা নতুন করে দেখা দিচ্ছে, সে যে নোনতা জিনিস খাবার, ভাজা টাজা এগুলা খাবারের ব্যাপারে তার আগ্রহ বেড়ে গেছে, এবং পেটের ব্যথা সেই সাথে, এগুলা আলটিমেটলি বাতাস কামনা করে। সেগুলো বিবেচনা করলে আমরা যদি রিয়েল অর্পিতিক কনসেপ্ট দেখি, তাহলেও আমাকে কার্বোভেজকে কনসিডার করে, অথবা আমরা যদি ক্লাসিক্যাল সেন্সেও দেখি তো কার্বোভেজের কিন্তু প্রাধান্য এখানে আসে। পিটিএস অথবা কনস্টিটিউশন যেভাবে দেখি এখানে কার্বোভেজের ব্যাপারটা আসে। সে কারণে আমি একে CB0/1 আমি একে দিয়েছিলাম, যাতে তার ভিতরে একটা লং টাইম এটা চালানো যায়। সেই কারণে আমি, ওরা তো মাগুরা থেকে আসে, অনেকদিন থাকে, সে কারণে অনেকদিন পরে পরে আসে। দেখেন 28শে জুলাই আসছিল, কিন্তু 4 আগস্ট আসছে। 4 আগস্ট আসলে তখন হচ্ছে কি হলো, আমি CB0/1 দিলাম, এবং প্রতিদিন সকালে 10 দিনের দিন একটা ডোজ দেওয়া হলো সিপিলিনাম, যেহেতু তার রাত্রে সব কষ্ট বাড়ছে, তার মানে তার সিপিলিস হচ্ছে উকি চুকি দিচ্ছে, অবশ্যকাল হিসেবে সিপিলিস উকি চুকি দিচ্ছে। আর আমরা যখন প্রথম যে আপনার অ্যানালিসিস করতাম সেখানে কিন্তু সিপিলিস ছিল, যার কারণে সিপিলিনামের একটা ডোজ
আমরা তাকে দিলাম, এটা 28 তারিখ। সেই সাথে কিন্তু আমরা সাথে এরপরে 7 তারিখে আসে। স্যার CB01 কেন স্যার একটু বলবেন? CB01 দেওয়া হয়েছে এই কারণে যে ওই মুহূর্তে সে খুব দুর্বল প্রকৃতির ছিল, এবং যেহেতু এটা অনেকটা ক্লাসিক কনসেপ্টের সাথে অনেকটা রিলেশন রয়েছে, যেহেতু ক্লাসিক কনসেপ্টের সাথে রিলেশন রয়েছে, সেখানে আমি উচ্চ শক্তিতে যাইনি, উচ্চক্রমে যাইনি। এবং ওই সময় কিন্তু ওই যে আমাদের এমোর কথা বলছে, এমোটাও কিন্তু রাত্রে ওই যে কন্টিনিউ ছিল। আচ্ছা, বাট এবার আসলে হচ্ছে এটা 4 তারিখ গ্যাপ, তাই তো? 7 তারিখ, 7 তারিখে রুগী আবার আমার কাছে আসে। সাত তারিখ মানে 7 সেপ্টেম্বর, না সরি ভুল হয়েছে, এটা 7ই অক্টোবর। 7, 7, 10, 25 মানে তো অক্টোবর, তাই না চিরঞ্জীব? স্যার 7 যদি মানে 7, 10, 25, আমি এখানে ভুল লিখছি। হ্যাঁ 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 7ই অক্টোবর, মানে 7ই অক্টোবরে সে আমার কাছে আসে। 7ই অক্টোবরে আসলে দেখি যে তার আজও সে মাথা নিচু করে বসে আছে, মন মরা ভাব রয়ে গেছে, খেতে চায় না। নতুন করে আবার নতুন একটা সমস্যা দেখা যাচ্ছে, তার জিহ্বায় ঘা হচ্ছে, আর পায়খানা এখন একদিন পর পর হয়। আর সে চিনি জাতীয় জিনিস মানে মিষ্টি জাতীয় জিনিস বেশি বেশি খেতে চায়। ঠিক আছে, এই অবস্থায় আমি কি করবো? আমি সময় ক্ষেপণ না করে আমি নিজেই বলি, এই সময় আমি আবার সেই কার্সিনোসিনে ফিরে যাই, ফিরে যেয়ে বলি 10 দিন পর পর একটা করে ডোজ খাবে। কিন্তু এইবার আমি তার ওই কমার্শিয়াল মেডিসিনের ভিতরে চলে আসি। আমাকে চিরঞ্জীব মন্ডল 0/2 নিচে কোনো ওষুধ দেয় নাই, সে কারণে আমি 0.2 দিয়ে ন্যাট্রামিওর শুরু করি, প্রতিদিন সকালে 1 ডোজ। যেই দিন কার্সিনোসিনের ডেট পড়বে সেই দিন ন্যাট্রামিওর খাবে না। ঠিক আছে, এইভাবে এটা চলতে থাকে। আর সেই সাথে এখন এমটিটা, ওই যে আবু নোমানের একটা মেডিসিন এমটি, এটা হচ্ছে ক্যান্সারাস, মানে প্রি ক্যান্সারাস কন্ডিশন হলে বা ক্যান্সারাস হিস্ট্রি থাকলে এই এমটি অনেক সময় ভালো কাজ করে, যার কারণে আমি MT-01 প্রতিদিন রাত্রে 1 ডোজ করে দেই। এটা 7 সেপ্টেম্বর। 7 সেপ্টেম্বরে মানে 22 নভেম্বরে, দ্বিতীয় আসে হচ্ছে 22 নভেম্বর। 22 নভেম্বর যখন আসে, 7 সেপ্টেম্বর না, ওটা হচ্ছে 7 অক্টোবর। আমার ওটা লেখা ভুল হয়েছে, 7, 10, 25, আমার রেকর্ডে বলতে 7, 10, 25, আমি প্রেজেন্টেশন লিখে বলতে 7 অক্টোবর, সেপ্টেম্বর, সরি 22, 11, 25 তারিখ, অর্থাৎ 22 নভেম্বরে আমার কাছে রুগী আসে। তা রুগীতে দেখা গেল, হ্যাঁ তার সিটিপি ঠিক আছে, সবকিছুরই উন্নতি আছে, কিন্তু খুব স্লো, খুব স্লো। ঠিক আছে, তখন আমি কি করব? এইবার কিন্তু আমি মানে দিয়ে পটেন্সি বাড়ানোর সিদ্ধান্ত নিলাম। সেটা হচ্ছে কার্সিনোসিন 0/9, 10 দিন পর পর একটা করে ডোজ দেওয়া হলো। যথারীতি ন্যাট্রামিওরও আমি একটা পটেন্সি বাড়ালাম 0/3, এটাও সকালে খাবে। তবে যেই দিন ন্যাট্রামিওর কার্সিনোসিন থাকবে সেদিন কিন্তু ন্যাট্রামিওর বা এমডি চলবে না। যেদিন কার্সিনোসিন খাবে সেদিন ন্যাট্রামিওর, মানে একদিনে 2টা ওষুধ পড়ছে না। কিন্তু এমটি যেহেতু এটা হচ্ছে যে আমাদের সরাসরি ট্রু ডিজিজ রিলেটেড না, সেই কারণে এমটিটা আমি রাত্রেবেলা রাখছিলাম যাতে ঘুমটা যাতে ভালো হয়। এরপরে আমার কাছে আসে 2রা ডিসেম্বর। দোসরা ডিসেম্বর যখন আসে,
গেল। দোসরা ডিসেম্বরে যখন আসে তখন এই যে এই চুলের এই অবস্থা দেখেন, অনেক চুল বাড়ছে, সবকিছু বাড়ছে। এবার কিন্তু মাথা নিচু করে কথা বলছে না, এখন চোখ রেখে কথা বলতেছে, কিন্তু এখনো বিষণ্ণ ভাব রয়ে গেছে। ফলে আমি কিন্তু 0/9 কন্টিনিউ করলাম, 10 দিন পর পর এটা কন্টিনিউ চলতে থাকলো। ন্যাট্রেমেরও আমি একটা ডোজ পটেন্সি বাড়ালাম, সেটা 0/4, আর এমডিরও একটা পটেন্সি বাড়ালাম, সেটা হচ্ছে 0/3। এইভাবে চলতে থাকে 2রা ডিসেম্বর। 22শে নভেম্বর আমার কাছে আবার আসে। কি লিখছি আমি, তো উল্টাপাল্টা হয়ে গেল না। না, ওটা 22শে নভেম্বর, ঠিক আছে। 22শে নভেম্বর আসলে 22 নম্বরে এই প্রক্রিয়াটা চলতে থাকলো। 22শে নভেম্বর অবস্থাটা এই অবস্থা। 22শে নভেম্বরের পরে গত 1 তারিখে জুলাই গত আপনার হচ্ছে যে জুন মাসের 1 তারিখে, না সরি, এটা ভুল হয়েছে, একটা 1লা জুন না, এটা হচ্ছে 1লা জুলাই হবে। মানে এই যে গত কয়েকদিন আগে, আজকে কয় তারিখ, 5 তারিখ, আজকে 7 তারিখ স্যার, 4 তারিখ। 4 তারিখ, তাহলে গত 3 দিন আগে আসছিল। আমি আসলে হয়েছে কি, কালাম দেওয়ান এত চাপ দিছে, ওদিকে আপনার সুনীল দা বলছে আমি এই মাত্র 1-1.5 ঘন্টার ভিতরে এটা প্রেজেন্টেশন করতেছে। আমার এই রেকর্ডের সাথে আপনার তারিখটার এই যে জুন জুলাই ঠিক হয়নি, তবে এটা জুলাই হবে। 1লা জুলাই আমার কাছে আসলো দীর্ঘদিন পরে। 1লা জুলাইতে আমি যেটা দেখলাম, আমার প্রথম যেদিন আসলো সেদিন ওর ওজন ছিল 22 কেজি। আজকে 1লা জুলাইতে ওর ওজন ছিল হচ্ছে যে আপনার 24 কেজি। তারপরে ওর বাইরের খাবারের চাহিদা কমেছে, এখন ঠিকঠাক ঘরের ভাত তরকারি সময় মতো খায়, পিপাসা স্বাভাবিক হয়েছে, ঘুমের মধ্যে মাথা ঘামে না, রাত্রে ভূতের ভয় নেই, সান্ত্বনায় বিরক্তি ভাব নেই, আশেপাশের লোকজন থাকলে প্রস্রাব করতে পারে, নিয়মিত গোসল করে, শীত কাতরতা নেই, এখন মাকে স্বপ্নে দেখে না, নতুন নখ উঠেছে, পচন ভাব নেই, কমেছে, এখন প্রতিদিন পায়খানা হয়, দাঁত একেবারে পুরোপুরি সমান সমান উঠে গেছে, তবে পায়ে কালো শুষ্ক উদ্ভিদ রয়ে গেছে, এই উদ্ভিদ একটু বড় বড় টাইপের, চুল কালে হালকা ওই যে রক্তবর্ণ চলে, উঁচু এবং কালো বর্ণ, এইটা দেখাচ্ছে। এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে আমি এই দীর্ঘদিন ধরে এই রুগীটা তো আসে না, যার কারণে আসিয়ারে আমি ফোন দিয়েছিলাম। আসিয়ারে ফোন দিয়ে বলতেছে, আসিয়া তোমার সেই আত্মীয় তোর আসে না, ঘটনা কি? তখন ওর আত্মীয় খোঁজ নিতে যে বলছে ও তো খুব ভালোই আছে, সেই কারণে যায় না। তোমার যে ভালো থাকলেও তুমি একবার একটু স্যারের দেখাই নিয়ে আসো। সেই কারণে 1লা জুলাই আসছিল, এবং জুলাই এসে আমি এই ঘটনাগুলো দেখলাম, শুনলাম, ঠিক আছে। ওই দিন তার শরীরের মানে আমার বডিটা খুলে ইয়ে করলাম, সেখানেও দেখলাম যে বেশ মোটামুটি একটু হেলদি কন্ডিশন আসছে, আর হাতের এই নখ গুলোতে এরকম নতুন নখ উঠতেছে, ঠিক আছে। এখন কি করব? জি কামরুল স্যার। এখন শুধু ফাইটাম, আর কিছু না। আর কেউ? আর কারো কোনো বক্তব্য? গোলাম মোস্তফা স্যার কই গেলেন? জি স্যার, ওর ক্লাসে বই চলবে, আর যদি সে কোনো কমপ্লেন দিই না এদিন এসে, সুতরাং অন্যদিকে চিন্তা করা তো কোনো প্রশ্নই আসে না আমাদের। আচ্ছা, প্লাসিবো ব্যতীত অন্য কারো কোনো মতামত থাকলে প্লিজ হ্যান্ড রেজ করুন। আমি একটা প্রশ্ন করছিলাম তাদের,
সবকিছুতে তো উন্নতি, এবং তারা মনে করছে যে আপনার রুগী ভালো হয়ে গেছে, আর ওষুধ খাওয়া লাগবে না। আসিয়ারে ফোন না দিলে হয়তো 1 জুলাই আসতো না ওরা। তা আমি একটা প্রশ্ন করলাম যে হ্যাঁ, সবই তো ভালো আছে, ঠিক আছে, কিন্তু এখন আমাকে একটা কথা বলেন তো, এটা হচ্ছে কি, কারণ স্বভাবের কোনো পরিবর্তন হয়েছে? কোন স্বভাব? আমি বললাম যে ওই যে আপনাদের একটু অবাধ্যতা করে। বলছে, না, অবাধ্যতা রয়ে গেছে। তারপরে রাগ, ওই যে বাইরে কোনো রাগ টাগ দেখাচ্ছে না, ইদানিং খুব ভালো রাগ দেখাচ্ছে, বাড়ি এসে রাগ দেখাচ্ছে। কোথা থেকে ঘটায় আসে, বাড়ি এসে খুব রাগ দেখাচ্ছে, ঠিক আছে। আর এমনি চুপচাপ মানুষের সাথে কথা বলতে চায় না, মানুষের সাথে মিশতে চায় না, চুপচাপ থাকে। বলেন, কেউ একদিন হ্যান্ড রেজ করছে। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। কালাম দেওয়া। অসাধারণ চমৎকার কেস স্যার। শেষের দিকে আচার আচরণ থেকে যেটা পাওয়া গেল এর বেসিক মেডিসিন সাইকোসিসকে কনসিডার করে থুজা হবে স্যার, এটা আমার ওপিনিয়ন স্যার। আর কেউ 01 থেকে শুরু হবে স্যার। রোগী তো সফল স্যার, সবই ঠিক আছে, ফাইটোমো চলতে পারে, বেসিক মেডিসিন একটা দরকার, সেটা বেসিক মেডিসিন আপনি এখনই দিবেন কেন অপেক্ষা না করে? হ্যাঁ ফাইটম চলবে, বেসিক মেডিসিনের আমি একটা ওপিনিয়ন, ফাইটাম চলবে। ফাইটম চলবে, জি জি জি, ফাইটামই চলবে, এখন ফাইটামই চলবে। ঠিক আছে, আমার জি, জি। ওপিনিয়ন ব্যক্ত করলাম। না ঠিক না, আছে, আপনার হচ্ছে যে 1 জুলাই মানে 7 মাস পরে আসছে, কিন্তু লাস্ট ডেটের থেকে 7 মাস পরে আসছে, ঠিক আছে। জি স্যার। তো সেই কারণে যাই হোক, আপনি ফাইটপ চালালে চালাইতে পারেন, দোষণীয় কিছু নাই, কিন্তু রোগী পূর্ণাঙ্গ আরোগ্য হবে না। সময় নষ্ট না করে আমি থুজা 0/1 তাকে দিছি, এবং সেখানে তাকে বলা হয়েছে 1 ডোজ খাবে 3 দিন পর। নেক্সট 1 মাস পরে আসতে বলছে, এখন মধ্যে 3 দিন পর পর একটা করে 0/1 এর একটা ডোজ, ঠিক আছে। এভাবে পাঠাই দিছে আর কি। এটা 1 জুলাই, তো আজকে তো 4 তারিখ, 3 দিন আগে, 3 দিন আগের কথা। এইটাই মূলত আমার কেস ছিল। ধন্যবাদ স্যার। জি, সুনীল স্যার যুক্ত হয়েছেন, উনি কমেন্টে জানাচ্ছেন যে এর সাথে ডিআইপি ডায়েট চলবে। সেটা আমার বলা হয়নি, মূলত হচ্ছে যে এই রোগীর শুরু থেকে ডিআইপি ডায়েট চলতেছে। শুরু থেকে ডিআইপি ডায়েট চলতেছে। সেই ডিআইপি ডায়েটটা মানে কি, ও হচ্ছে যে অন্য কোনো কিছু মেনটেন করে না, শুধুমাত্র একটা জিনিস করা হয়, সেটা হচ্ছে সকাল থেকে 12টা পর্যন্ত কাঁচা ফল টল এগুলো ছাড়া অন্য কিছু খাইতে দেওয়া হয়নি। এটা চিকিৎসা শুরু থেকেই রয়েছে, আর বাকিগুলা মেনটেন করে না। আর হচ্ছে যে ও দুরন্ত আর্থিক প্রতিনিয়তই করে, মাটিতেই দৌড়াদৌড়ি করে, মানে দুরন্ত বলতে ওই যে গ্রামে বাড়ি তো, ও খেলাধুলা ওই ওখানে মাটিতে করে, মাটির সাথে থাকে। ফলে ডিআইপি ডায়েটটা আমি বলিনি, ডিআইপি ডায়েটটা শুরু থেকেই ছিল। তো ডিআইপি ডায়েটের যে একদম মানে সিস্টেমিক যে ডিআইপি ডায়েট, এই সিস্টেমিক ডিআইপি ডায়েটটা হয়নি। আপনার ওর হচ্ছে যে আপনার এক বেলা, সকাল থেকে বেলা 12টা পর্যন্ত শুধু সে কাঁচা খাবার খায়। গরিব মানুষ একেবারে ফল কিনে টিনে খেতে পারে না, ফলে যেগুলা কাঁচা খাওয়াবে সেগুলাই খায়। ফল পেলে ফল খায়, কাঁচা পেলে কাঁচা জিনিস খায়। তারপরে হচ্ছে যে ওকে ওর কিছু কিছু ব্যাপারে একদম কঠোর নিষেধাজ্ঞা দিয়ে দেওয়া হয়েছিল, যে বাইরের খাবার মোটেই খাওয়া যাবে না। তো বাইরের খাবার আর খায় না, আগেও দেখায় না, আর এরাও টাকা পয়সা দেয় না, যেহেতু মা মরা ছেলে তো, দাদা দাদি টাকা দেয়, বায়না করে। তো আমি বলছিলাম যে বায়না করলে তো, দিলে তো বাচ্চা যদি ক্ষতি হয়, তাই বায়না করে লাভ, যার কারণে এটা করেন। ডিআইপি ডায়েটের অতটুকু পার্টি চলতেছে।